একসময় বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে গণ্য হতো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল). খুবই সামান্য মন্দ ঋণ, ব্যাংকিং বিধিবিধান প্রতিপালন, পর্যাপ্ত তারল্য ও গ্রাহকের অগাধ আস্থা অর্জন ছিল ব্যাংকিং কার্যক্রমের অসামান্য পারফরম্যান্সের ট্র্যাক রেকর্ড। এমনকি ২০১৫ সালে দেশের মোট প্রবাসী আয়ের ২৭% এসেছিল এই ব্যাংকের মাধ্যমে। সে সময় দেশের ৫ ভাগের ১ ভাগ বস্ত্র ও তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানকে অর্থায়ন করত আইবিবিএল। অথচ আজ ব্যাংকটির অবস্থা সম্পূর্ণ উল্টো। যে ব্যাংকের কাছে একসময় বিপুল নগদ অর্থ ছিল, এখন সেটি বাংলাদেশ ব্যাংকের ন্যূনতম যে মূলধন সংরক্ষণের বিধান তা পূরণেই হিমশিম খাচ্ছে। এমনকি জরুরি তহবিলের জন্য হাত পাততে হচ্ছে সেই কেন্দ্রীয় ব্যাংকের দ্বারেই। ব্যাংক খাতের এই জায়ান্ট এমন দুর্দশাজনক অবস্থায় নামলো কিভাবে? ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার ছক কষা হয়েছিল বহু বছর ধরে। এর বাস্তবায়ন শুরু হয় ২০১৩ সালে এসে, যখন ব্যাংকটির বিরুদ্ধে সন্ত্রাসবাদী তৎপরতায় অর্থায়নের প্রচারণা চালানো হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দাবি করেছিলেন ইসলামী ব্যাংকের ৮% অর্থায়নই সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট। এদিকে বিরোধী দলগুলো ২০১৪ সালের জানুয়ারি নির্বাচন বর্জন করার পরে টানা দ্বিতীয়বার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন নতুন মাত্রা পায় ইসলামী ব্যাংকের দখল নেওয়ার প্রচেষ্টা। তখন ক্ষমতাধর ব্যবসায়ী গোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিদের সামনে এগোনোর রাস্তা খুলে যায়। ২০১৩ থেকে ১৭ সাল পর্যন্ত ব্যাংকের অস্থিতিশীল অবস্থা ও অবনতির সাক্ষী আইবিবিএল এর একজন সিনিয়র কর্মকর্তা বলেন, তখনও দৃশ্যপটে এস আলম গ্রুপ ছিল না। প্রথমে পরিকল্পনা করা হয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং পেশাদার ৩ থেকে ৪ জন স্বাধীন পরিচালককে নিয়োগ দেওয়া হবে। তবে ২০১৫ সালে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। ২০১৬ সালের মে মাসের প্রথম সপ্তাহে ইসলাম ব্যাংকের স্বাধীন ৪ পরিচালক নিয়োগের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। এই পরিচালকদের একজন ব্যাংকের অডিট প্রতিবেদনগুলো নিয়ে শত শত আপত্তি তুলতে থাকেন। এর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় ব্যাংকটি দখলের ভিত্তি। এরপর দ্রুতই সব পরিবর্তন ঘটানো হয়। ২০১৬ সাল নাগাদ কেবলমাত্র কাগজে কলমে অস্তিত্ব আছে এমন নতুন নিবন্ধিত কিছু কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করে এস আলম গ্রুপ। এর ফলে ব্যাংকের ভিতরে তাদের প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয়। সে সময় ব্যাংকের সিনিয়র নির্বাহী থাকা একজন কর্মকর্তা বলেন, জীবনে যেসব কোম্পানির নামই কোনোদিন শুনিনি, তারা প্রত্যেকে শত কোটি টাকার বেশি শেয়ার কিনেছিল। অথচ এরা কারা, তারা কিসের ব্যবসা করে, কোথা থেকে এত টাকা কড়ি পেল তা জানতে কোনো নিয়ন্ত্রক সংস্থা তদন্ত করার কথাও ভাবেনি। বিদ্যুৎ খাতের জায়ান্ট ইউনাইটেড গ্রুপ ৩,২৫,০০,০০০-এর বেশি শেয়ার কিনেছিল, যা ছিল ইসলামী ব্যাংকের মোট শেয়ারের ২% বেশি। এভাবে তারা পরিচালক বোর্ডের সদস্য হয়। কিন্তু এস আলম গ্রুপ আরও আগ্রাসীভাবে ইসলাম ব্যাংকের শেয়ার কিনতে শুরু করলে পুঁজিবাজারেও বেড়ে যায় ব্যাংকটির শেয়ার দর। এখানে সুযোগ দেখে ইউনাইটেড গ্রুপ তাদের হাতে থাকা সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। ব্যাংকটির সামনে আরও প্রতিকূল সময় আসছে এমনটা অনুধাবন করে ইসলাম ব্যাংকের স্পন্সরদেরও অনেকে তাদের শেয়ার বিক্রি করতে শুরু করে। পুঁজিবাজার থেকে শেয়ার কিনে নেওয়ার পরে আইবিবিএল এর প্রায় ৫ ভাগের ১ ভাগ শেয়ার চলে আসে এস আলমের হাতে। ফলে এই ব্যবসায়ী গোষ্ঠী হয়ে ওঠে অপ্রতিরোধ্য ক্রীড়ানক। এর ফলে গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ক্ষমতা ও রাজনীতিকে কাজে লাগিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ নিয়ে ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ৫ জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তাদের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দফতরে। সেখানকার অফিসাররা তাদের পদত্যাগপত্রে সই নিয়ে নেন। এর কয়েক ঘন্টা পরেই এক সভা করে ব্যাংকের বোর্ড, যেখানে পদত্যাগ করা পরিচালকদের স্থলাভিষিক্ত কারা হবেন তা নির্ধারণ করা হয়। একই দিনে আরমাডা স্পিনিং মিলের প্রতিনিধিত্বকারী ও সাবেক আমলা আরাস্তু খানকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে করা হয় ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক। এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করেন কেন্দ্রীয় ব্যাংকের একদল সিনিয়র কর্মকর্তা। এদেরই মূল সহযোগী ছিলেন তৎকালীন ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী। ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগেই ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিল এস আলম গ্রুপ। তাদের ঋণ ছিল প্রায় ৪,০০০ কোটি টাকা। কিন্তু নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামী ব্যাংক থেকে এই শিল্প গোষ্ঠীর নেওয়া ঋণ আকাশচুম্বী হয়ে যায়। ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এস আলম স্টিলস অ্যান্ড রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ৪,২১৭ কোটি টাকা, এস আলম ভেজিটেবল অয়েল ৪,১০০ কোটি টাকা, এস আলম সুপার এডিবল অয়েল ৩,৯৩৮ কোটি টাকা এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসের প্রায় ২,০০০ কোটি টাকা পেত ইসলামী ব্যাংক।
2023 সালের শেষ নাগাদ এই 4টি কোম্পানি মোট 14,165 কোটি টাকার ঋণ নিয়েছে, যা তাদের 7 বছর আগে নেওয়া ঋণের চেয়ে 3.5 গুণ বেশি। কেবল এস আলম গ্রুপের প্রতিষ্ঠানই ইসলামী ব্যাংক থেকে বড় ঋণ নেয়নি। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিপুল অঙ্কের ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক থেকে।